স্ক্রিনের উপর হবে, ঠিক আছে? I'm going to start your class. This is our sixth free live class of this free course. And in this class, basically, I'm going to talk about how to give a presentation in English. How can you speak in English on a certain topic without any grammatical mistake? As well as I'll also show you that how to practice a practical conversation. How can you communicate with others people or foreigner in English? As well as I'll also show you from this class প্র্যাকটিক্যাল রিডিং প্র্যাকটিস, কিভাবে আপনার ইংলিশে সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, কিভাবে একটা সার্টেন কনভারসেশন আপনারা ফেস করবেন, কারোর সাথে কমিউনিকেশন বা কনভারসেশন করার ক্ষেত্রে কোন বিষয়গুলোর উপর ফোকাস রাখতে হয় এটা আমি দেখাবো। আর কথা বলতে গেলে যাদের ভোকাবুলারি মনে আসে না, গ্রামেটিক্যাল মিস্টেকগুলো হয়, আমরা কিন্তু দেখেন, আহ, যে কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে সবার একটাই কোশ্চেন আমি বেশি পাই বা বেশি দেখছি, সেটা হচ্ছে আমি গ্রামার মোটামুটি বুঝি বা টেন্স বুঝি, আম, কিন্তু স্ট্রাকচার বুঝি, কিন্তু যখন আমি কথা বলতে যাই আমি তো স্পিকিং করতে পারি না, কথা বলার পার্টনার পাই না, আমি কথাটা কিভাবে বলবো, আমার স্পোকেনটা, আমার ফ্লুয়েন্সিটা দরকার। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এটাই চায়, এটা তাদের প্রয়োজন। তো এইটা আপনি কিভাবে গ্যাদার করবেন, এটা আমি থার্ড ক্লাসের একটা সেশনে বলছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকান যে পার্সন গুলো আছে তাদের সাথে যদি আপনি রেগুলার ওয়েতে কনভারসেশন করতে পারেন তাহলে ডেভেলপ করা যায়, স্পিকিং এ ফ্লুয়েন্সি নিয়ে আসা যায়। আরেকটা হচ্ছে সার্টেন টপিকের উপর এই প্রেজেন্টেশন দেওয়া বা স্পিকিং করা। কারণ আপনি যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, এক এক ধরনের নতুন থিম পাবেন, নতুন সেন্টেন্স স্ট্রাকচার পাবেন, নতুন ভোকাবুলারি পাবেন। সেভাবে আপনার ওই সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে আপনি স্ট্যান্ডার্ড মানের করতে পারবেন। এটা কিভাবে করতে হয় সেটা আমি বলছি। তো নেটিভ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, এটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ওইভাবে সম্ভব হয় না। আপনার ক্লাপিঙ্গো, ক্যাম্বিলি এই ধরনের অ্যাপ ইউজ করতে হয় বা ডলার পে করে করতে হয়। আর ফ্রিতে যেগুলো করা যায়, আপনারা অনেকেই বলবেন "এ, টাকা লাগে না, ফ্রিতে করা যায়"। আপনারা অনেক ফ্রি অ্যাপ দেখবেন যারা এই স্পিকিং প্র্যাকটিস করতে চান, দেখবেন পাওয়া যায় বাডি টক, স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, প্লে স্টোরে পাওয়া যায়। ইভেন কিছু ওয়েবসাইটও আছে, এপিসোডেন, ফ্রি ফর টক, হ্যাঁ, কি একটা যেন, ওমি টিভি, এই ধরনের কিছু ইয়ে আছে, সাইট আছে, যেগুলোতে আপনি গেলে ইনস্ট্যান্টলি একটা পার্টনার পেয়ে যাবেন ইংলিশ স্পিকিং করার জন্য, কথা বলার জন্য। বাট এই ফ্রি অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো ইউজ করে যারা ইংলিশ প্র্যাকটিস করে বা কথা বলে, এইখানে মূলত আপনার অপোজিট পার্সনটা কে থাকে জানেন? আপনি কাদের সাথে স্পিকিং করেন? মোস্ট অফ দেম আর ইন্ডিয়ান, অথবা পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম, হ্যাঁ, ইন্দোনেশিয়া, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক যারা আপনার মতো ইংলিশে দুর্বল, তার ওই ফ্রি টাইমটাকে কাজে লাগায় ইংরেজি শিখতে আসছে। তো একজন দুর্বল পার্সনের সাথে যখন আপনি ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করছেন, আপনার ডেভেলপমেন্ট কিভাবে আসবে? আপনি ভাষা ভাষা কয়েকটা সেন্টেন্স জানেন, সেগুলো তাকে জিজ্ঞাসা করছেন, সে উত্তর দিচ্ছে, সে যা বলছে আপনি উত্তর দিচ্ছেন। আপনার ভুল হলে কি সে ধরাই দিচ্ছে? আপনি ধরাই দিচ্ছেন? তাহলে কি ডেভেলপমেন্ট হয়? হয় না। একটা সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। এইভাবে আপনি বললেন, একটা অ্যাপ ব্যবহার করে আপনি কল দিলেন, এবার আপনি বলছেন যে হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। তো এইভাবে যদি আপনি কথা বলেন, স্পিকিং করেন, কলটা কেটে গেল, আরেকজনকে দিলেন, ওই সেম কথাগুলোই কিন্তু আপনি তার সাথে বলছেন। তো এইভাবে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। ভাষার ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, প্যাসেজ রিড আউট করতে হবে। ইভেন অনেকে বিভিন্ন চ্যাটিং গ্রুপে যুক্ত হয়, একজন বলে হাই, একজন বলে হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও। মানে এইভাবে আপনি প্র্যাকটিস হয়তো করতে পারছেন, বাট একটা সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। নতুন স্ট্রাকচার জানা যায় না, নতুন ভোকাবুলারি জানা যায় না, নতুন সেন্টেন্স জানা যায় না, ডেভেলপমেন্টটা আসে না, অ্যাকচুয়ালি প্রফেশনাল হওয়া যায় না। প্রফেশনাল হতে গেলে আমার কি করতে হবে? আমার ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর স্পিকিং করতে হবে। ইভেন আইএলটিএস কিউকার টপিকের উপর যদি আপনি স্পিকিং করতে পারেন, যেগুলো আইএলটিএস স্পিকিং টেস্টে আসে, তাহলে
অনেক দ্রুত আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন। এবং এই স্পিকিং গুলো করার কিছু কৌশল আছে, কিছু ওয়ে আছে, যেটা আমি আজকের ক্লাসে আপনাদের দেখাবো। এবং এগুলো যদি আপনারা ফলো করেন, আপনি স্পিকিং করার ক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার চান্স বা সম্ভাবনা 0% থাকবে। আমরা অনেকে এই জায়গাটাতে ভুল ভুল মানে ভয় পাই, যে আমি সেন্টেন্স বলছি, আমার মনে হয় ভুল হয়ে যাচ্ছে, মনে হয় আমি কনফিডেন্ট পাচ্ছি না, এটা মনে হয় কারেক্ট হচ্ছে না, বা ভোকাবুলারি নিয়ে আসতে পারছি না। এই প্রবলেমগুলো যাদের আছে, আপনারা যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আর যদি ধৈর্য থাকে, কারণ আমার ক্লাস করতে গেলে ধৈর্য লাগবে, এটা আমি বারবার বলেছি, যদি ধৈর্য থাকে, লাস্ট পর্যন্ত থাকেন, আজকের ক্লাসের পর দেখবেন আপনি স্পিকিং করতে সক্ষম হবেন। ঠিক আছে? আমি কি আপনাদের বোঝাতে পারলাম? বুঝতে পারছেন প্রত্যেকে আমার কথাগুলো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। ওকে। অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তো ওইভাবে আপনার নেটিভ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন আপনি করতে পারছেন না, যেটা বললাম ডলার পে করে করতে হয় বিভিন্ন পেইড অ্যাপ দিয়ে, ক্যাম্বেলি ক্লাপিং এগুলো। তো আপনার সার্টেন টপিকের উপর যদি আপনারা স্পিকিং করতে পারেন, অনেক ভালোভাবে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। তো তার আগে আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে, ইংলিশে যখন আমরা কথা বলবো, আপনি যে টপিকের উপরে স্পিকিং করেন বা প্রেজেন্টেশন দেন না কেন, একটা ভালো গ্রিটিংস এর প্রয়োজন হয়। গ্রিটিংস, সূচনা, ইন্ট্রোডাকশন, সেটা আপনারা কিভাবে দিবেন। আর যে কোনো একটা টপিকের উপর কথা বলার ক্ষেত্রে ভালো একটা এন্ডিং এর প্রয়োজন হয়, শেষ করতে হবে আপনাকে। তো এই শুরু এবং শেষের জায়গায় কোন ধরনের সেন্টেন্স বা বাক্য আমরা ব্যবহার করতে পারি, সেটা একটু দেখব। এগুলো আমরা অনেকে ব্যবহার করি, বাট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেকের গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হয়। আপনারা যখন ইংলিশে স্পিকিং করেন বা প্রেজেন্টেশন দেন, আমার কথাগুলো ফলো করেন, আমি সবকিছু আপনাদের একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভুল কোথায় আমরা করি। আপনি একটা টপিকের উপর কথা বলবেন, কথা বলার আগে এভাবে বলছেন যে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স, দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক, এরকম আমরা বলি না? এখানে অনেক ভুল থাকে, আমাদের গ্রামাটিক্যাল ভুল। আপনি যে টপিকের উপরেই কথা বলেন না কেন, যদি এই ইন্ট্রোডাকশনে বা গ্রিটিংস আপনি ভুল করে ফেলেন, আপনার এক্সামিনার বা ইনস্ট্রাক্টর যে আপনার টেস্টটা নিচ্ছে, স্পিকিং টেস্ট, পরবর্তীতে কিন্তু তার আর শোনার ইচ্ছা থাকবে না। আপনি একটা ভাইবা ফেস করছেন আপনার ইউনিভার্সিটিতে, কলেজে, বা একটা চাকরির জবের জন্য, সেখানে ইংলিশে ইন্ট্রোডাক্টরি যে স্পিচটা দিতে হয়, ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞাসা করতে বলে, বা হোয়াটস ইউর স্ট্রেংথ, হোয়াটস ইউর উইকনেস, এগুলো জানতে চায়। তো আপনি মনে করেন 2-4টা সেন্টেন্স আপনি বলবেন, বলার আগে তো একটু ইন্ট্রো দিতে হয়। তো সেই জায়গাটাতে যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, আর কিন্তু তাদের শোনার ইচ্ছা থাকে না। তো এই জায়গাগুলো আমাদের কারেক্ট করতে হবে। তো কিভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করা যায়, ভালো গ্রিটিংস কিভাবে দেওয়া যায়, এখানে 3টি সিস্টেম আমি দিয়েছি। এছাড়া এন্ডিং এর 2টা সিস্টেম আছে, আপনারা এটা একটু ফলো করেন। আমি বাক্যগুলো পড়ে একটু বুঝিয়ে দিচ্ছি, মানে কিভাবে এটা লেখা, একটু ফলো করেন। এবং এটা আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, এবং এগুলো আমার বইতে আছে। যারা আমার বইটা অর্ডার করেছেন, আমার লেখা যে বই স্পিক ইংলিশ উইথ সোনাম, এই বইটা যারা হাতে পেয়েছেন, আজকে হয়তো অনেকের হাতে চলে গেছে ডেলিভারি, আমি আজকে নোটিশ পেয়েছি, দেখেছি। তো এই বইয়ের 36 নম্বর চ্যাপ্টারে এই স্পিকিং এর চ্যাপ্টারটা শুরু। হ্যাঁ। তো দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে অডিয়েন্সের সামনে আমরা ভালো একটা প্রেজেন্টেশন ইংলিশে দিতে পারি। এখানে বলছে স্টার্টিং সিস্টেম 1। প্রথমত আপনি সালাম দিলেন আপনার মতো করে, আসসালামু আলাইকুম। দেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। এই জায়গাগুলো আমরা কখন বলি? একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আমি বেশিরভাগ ক্লাস, অনলাইন ক্লাসে রাতে নিয়ে থাকি। এখন আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস হয়, স্টুডেন্টরা প্রতিদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করে মেন্টরের অধীনে থেকে। কারণ স্পিকিং না করতে পারলে, প্র্যাকটিস না করতে পারলে, আমি যত ভালো টিচার হই, হাজারটা ক্লাস নিয়ে কোনো লাভ হবে না। তো এই প্র্যাকটিসের ক্ষেত্রে একজন যখন একটা প্রেজেন্টেশন দেওয়া শুরু করবে, এই প্রেজেন্টেশনটা দিতে হলে, আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, একজন যখন একটি প্রেজেন্টেশন দিবে, দেওয়া শুরু করবে, এই প্রেজেন্টেশনটা দিতে গেলে সে গুড নাইট বলে শুরু করে। অনেক ক্ষেত্রে এটা হয়, কারণ আমি তো রাতে ক্লাস নেই। এখন রাত 10টায় যদি আমি ক্লাস নেই আপনার, আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি বলছেন আসসালামু আলাইকুম স্যার, গুড নাইট টু অল অফ ইউ, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক। এই গুড নাইট দিয়ে কিন্তু কোনো কিছু শুরু করা যায় না। গুড নাইট একটা ওয়ার্ড, একটা ফ্রেজাল ওয়ার্ড, বাট এটা একটা বিদায়ের ভাষা। কোনো কথা বলে শেষ করার ক্ষেত্রে গুড নাইট বলা যায়, কিন্তু গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। তাহলে এই জায়গাগুলোতে আমাকে কনসিয়াস হতে হবে, সতর্ক হতে হবে, আমরা এগুলো ব্যবহার করব না। ইভেন আপনি একটা ভাইবা ফেস করছেন, একটা প্রেজেন্টেশন দিচ্ছেন দুপুর 1টায়, দুপুর 12টায়, বা 2টায়, এই টাইমে আমরা কি বলি?
মনে করেন একটা ভাইবা বোর্ডে আপনি ঢুকছেন, মে আই কাম ইন স্যার বলে আপনি বলছেন আসসালামু আলাইকুম, গুড নুন স্যার, গুড নুন। গুড নুন বলা যায় না, নুন মানে দুপুর, বাট গুড নুন বলে কোনো ফর্মাল ওয়ার্ড হয় না বা ফ্রেজাল ওয়ার্ড হয় না। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। এগুলো আপনার মেন্টর ছাড়া কে বোঝাবে আপনি বলেন? দেখেন, একদম সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলে শুরু করতে হয় এই ইন্ট্রোডাক্টরি স্পিচটা। সকাল থেকে দুপুর 12টা, আবার বলছি সকাল 6টা থেকে দুপুর 12টা, দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটাকে বলে গোধূলি লগ্ন পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলা যায়। তাহলে আপনি যদি একটায়, দুইটায়, তিনটায় কোন একটা প্রেজেন্টেশন দেন, স্পিকিং ফেস করেন, ভাইবা ফেস করেন, তখন গুড আফটারনুন বলবেন, গুড নুন হয় না। নুন, এন ডাবল ও এন, নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড ঠিক আছে, বাট গুড নুন কোনো গ্রিটিংস এর ভাষা না। গুড নুন বলে কিছু হয় না। তাহলে কি বলছি? দুপুর 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত গুড আফটারনুন বলবেন। এবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, আপনি যদি রাত 11টায় একটা প্রেজেন্টেশন দিতে আসেন, গুড ইভিনিং বলে শুরু করবেন, গুড নাইট না। 9টায়, 10টায়, 11টায় গুড ইভিনিং। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই তিনটা মূলত গ্রিটিংস এর ভাষা হয় সূচনা করার ক্ষেত্রে। গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং। গুড নাইট একটা আছে, বাট এটা বিদায়ের সময় কথা বলে চলে যাওয়ার সময় এটা বলা যায়, গুড নাইট দিয়ে শুরু করা যায় না। আর নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড, বাট গুড নুন বলে কিছু হয় না। এতটুকু কি আমি বোঝাতে পারলাম আপনাদের? আপনারা কি কেউ বুঝতে পারছেন আমার কথাগুলো? আমাকে একটু বলেন। হুম, বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে সবকিছু, এভাবে কেউ দেখাবে না আপনাকে প্র্যাকটিক্যালি। দেখেন, এবার স্টার্টিং সিস্টেম ওয়ান কি বলছে, যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এভাবে বলা যায়, এখানে দিস ইজ বলা যায়, মাই নেম ইজ বলা যায়, বা আই অ্যাম বলা যায়। মাই নেম ইজ বা আই অ্যাম এটা বেশি ফর্মাল। দিস ইজ মূলত কোথায় বলতে হয়? আহ এটারও একটা মানে জায়গা আছে, এটা যে উম, হুদাই দিয়ে দিয়েছে এরকম না। হ্যাঁ, একটা জায়গা আছে। মনে করেন আপনি বড় কোনো অডিটোরিয়ামে আপনি কথা বলছেন, এমন একটা জায়গায় কথা বলছেন, আপনার সামনে যারা বসে আছে, আপনার যে শ্রোতা লিসনার, যারা আপনাকে শুনছে, সবাই হয়তো আপনাকে ঠিকভাবে দেখতে পারছে না। এই জায়গাটাতে মাই নেম ইজ বা আই অ্যাম না বলে দিস ইজ বলা যায়। বড় কোনো অডিটোরিয়ামে অনেক অডিয়েন্সের সামনে কথা বলছেন, মনে করেন এখন এই যে নির্বাচনের প্রচারণা চলছে, হ্যাঁ, জামায়াত বা বিএনপি, তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে না? এই সমাবেশে হাজার হাজার, লক্ষ লক্ষ লোক হচ্ছে। এখন যারা যাচ্ছে দেখতে, সবাই কি একদম মানে ওই পর্দায় দেখা বা কথা শোনা ছাড়া একদম সামনাসামনি দেখতে পারে? সব দর্শকেরা পারছে না। তো এই জায়গাগুলোতে যদি যে ইনস্ট্রাক্টর যে কথা বলছে, সে যদি তার পরিচয় দেয়, এই দিস ইজ বলে দেওয়া যায়। এমন কোনো পজিশনে দিস ইজ বলা যায় যেখানে সবাই সামনে থেকে দেখতে পায় না। কেউ কেউ একটু অস্পষ্ট দেখতে পায়, ঝাপসা দেখতে পায়, কেউ জাস্ট শুনতেছে। দেখবে না ওই যে মোবাইলে যখন কল করে, যে হ্যালো বলে, হু আর স্পিকিং, বলে দিস ইজ অমুক, দিস ইজ বলে কথা বলে। মানে দিস ইজ এমন কোনো জায়গায় বলা যায় যেখানে আপনি যে অপোজিট পার্সনটার সাথে কথা বলছেন, সে পার্সনটা আপনাকে দেখতে পারছে না বা ভালোভাবে চিনতে পারছে না। এরকম কোনো পজিশনে বা সামনাসামনি কথা বলতে গেলেও দিস ইজ এর ব্যবহার করা যায়। কখন? যখন অনেক মেম্বার্স থাকে, পিছন দিকের অনেকে আপনার মুখটা দেখতে পারছে না, এরকম জায়গায়। এছাড়া মাই নেম ইজ বা আই এম অমুক, আপনার নাম বললেন, এটা ফর্মাল। এটুকু বুঝতে পারছেন কি বললাম? এগুলো খুবই বেসিক পার্ট, সবাই জানে না, সবাই আপনাকে জানাবে না, কিন্তু এগুলো জানতে হবে। এই 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 ফাংশন গুলো জানতে হবে। এগুলো হাজার টাকা দিয়ে কিনতে পাবেন না আপনি, কোনো বইতে সচরাচর আপনি পাবেন না। এগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে আসে। হ্যাঁ, তো নিতে হবে এগুলো আপনাদের। এরপর দেখেন কি বলছে, ফার্স্ট আইড লাইক টু থ্যাঙ্ক। এই যে দেখেন, টু থ্যাঙ্ক, অনেকে এই জায়গায় থ্যাঙ্কস দিয়ে ফেলে, এস দিয়ে ফেলে, বাট এখানে এস দিলে এটা সম্পূর্ণ সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ, এটা জাস্ট ভার্ব হবে। থ্যাঙ্কস দিলে ওই ওয়ার্ডটার ভার্ব থাকে না, নাউন হয়ে যায়। তো আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ফার্স্ট, এই যে আই উড লাইক টু কেন দিয়েছে, এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, আমি আপনাদের ফোর্থ ক্লাসে দেখিয়েছিলাম। ওয়ান্ট মানে চাওয়া, এখানে উড লাইক টু এর মানে কিন্তু চাওয়া বোঝাচ্ছে। চাওয়া অর্থে অনেকগুলো ওয়ার্ডের ব্যবহার হয়। ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, হোপ মানে চাওয়া। এই যে জাস্ট লাইক, লাইক মানে আমরা বলি না পছন্দ করা, এই জাস্ট লাইকের মানেও চাওয়া।
আবার উড লাইক টু মানেও চাওয়া। এই উড লাইক টু মানে হচ্ছে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, পলাইটলি কোনো কিছু চাওয়া, বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া। আর ওয়ান্ট মানে কোনো ব্যক্তি কোনো কিছুর অনুমতি না দিলেও তার নিকট থেকে জোর করে কোনো কিছু চেয়ে নেওয়া। এই জন্য ওয়ান্ট একটি ইনফর্মাল ওয়ার্ড। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সেই সামথিং, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। ওয়ান্টের পরিবর্তে যদি উড লাইক টু ব্যবহার করেন সেটা বেশি ফর্মাল হয়। আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর অর স্যার অর ব্রাদার বলে ফর গিভিং মি, ফর এর পর ভার্বযুক্ত ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি বসে, such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is a topic's name. এইভাবে আপনারা এই যে গ্রিটিংস এর পার্টটা আছে নিজের একটু মেমোরাইজ করে ফেলবেন। দেখবেন তাহলে যদি আপনি শুরুটা ভালো করতে পারেন, বডি পার্টটা অনেক সহজ হয়ে যাবে, নিজে কথা বলার ক্ষেত্রে একটা কনফিডেন্ট পাবেন। এগুলো আমি আপনাদের পাঠিয়ে দিব। এগুলো তো আমি জাস্ট দেখানো তাই দেখাচ্ছি, আমি মেইন প্রেজেন্টেশনে যেতে হবে, আমাদের সময় চলে গেছে অনেক। এরপর দেখেন স্টার্টিং সিস্টেম 2 কি বলছে, ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং। এই যে ফর বলছে, ফরের পর ভার্বযুক্ত ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি হয়। ফর বাদে যদি টু থাকে, টু প্লাস V1 হয় অলওয়েজ। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, বলছে আশা করছি। হোপ মানে কি, বলছে আশা করছি আপনারা প্রত্যেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। দেন আই অ্যাম অমুক, আপনার নাম বললেন। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, মানে আমি আনন্দিত বোধ করছি, আনন্দিত অনুভব করছি আপনাদের সাথে থাকতে পেরে। বি মানে কি, হওয়া বা থাকা, তাহলে টু বি হতে বা থাকতে, থাকতে পেরে, উইথ ইউ আপনাদের সাথে। এরপর দেখেন, নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেইস টপিক। এখন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের টপিকের উপর। দ্য টপিকস নেম ইজ, এখানে আপনার টপিকের নামটা বলতে হবে, দেন ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে প্রেজেন্টেশনটা শুরু। সো এইভাবে আপনি স্টার্টিং সিস্টেম 1 বা 2 এর ব্যবহার করতে পারেন। এরপর দেখেন স্টার্টিং সিস্টেম 3, এখানে কি বলছে, ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস। এই থ্যাঙ্কস এর মানে এটা হচ্ছে একটা নাউন, এই যে এস আছে দেখছেন, কিন্তু যদি টু থাকে, টু এর পরে থ্যাঙ্ক থাকে তখন এস হয় না, কিন্তু টু প্লাস V1 হয়। বলছে হার্টিস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। বলছে যে একদম শুরুতে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই মডারেটরকে, সম্মানীয় মডারেটরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। বলছে হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ, এখানে আপনার নাম বললেন। এইবার দেখেন একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দিয়েছে। সেন্টেন্সটি হচ্ছে অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। কোনটেন্স প্রেজেন্ট পারফেক্ট, কোনটেন্স প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডিসক্রাইবড এর বাংলা অর্থ কি, আলোচনা করেছে। অর্থাৎ আপনি যখন একটা সার্টেইন টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, একটা কলেজে পড়েন, বা যে কোনো একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি যে টপিকের উপর কথা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন, ওই টপিকটা আরো কয়েকজনকে দেওয়া, তারাও কথা বলছে, আপনার আগে আরো 10 জন কথা বলে গেছে ওই সেম টপিকের উপর। আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন, যেটা বলবেন, আপনি দেখতেছেন কি বেশিরভাগ কথাই তার ভিতর থেকে আপনার কথা তারা বলে দেওয়া হয়ে গেছে, যেহেতু সেম টপিক, অ্যান্সারটাও প্রায় সেম হবে। এই সিচুয়েশনে আপনি প্রেজেন্টেশনটা শুরু করার ক্ষেত্রে এই ধরনের একটা সেন্টেন্স যদি ব্যবহার করেন, আপনার প্রেজেন্টেশনটি অনেক বেশি স্ট্যান্ডার্ড মানের হয়। কি লেখা আছে, অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক, মানে প্রায় সকল স্পিকার এই সিলেক্টেড টপিকের উপর ডিসক্রাইব করেছে, আলোচনা করেছে। নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দ্য টপিক। এই যে একটা সেন্টেন্স, এখন আমি নতুন কিছু আইডিয়া যুক্ত করতে চাই এই টপিকের উপর। এই ধরনের সেন্টেন্স যদি আপনি ব্যবহার করেন, আপনি সেম কথাই বলেন, সমস্যা নাই, আপনি যেটা তৈরি করছেন ওইটাই বলেন, বাট এই এই গ্রিটিংসে যদি এই ধরনের একটা বা দুইটা ওয়ার্ড ব্যবহার করেন সিচুয়েশন অনুযায়ী, যদি দেখেন আমি একটা টপিকের উপর কথা বলছি, সেটার উপর আরো অনেকেই কথা বলে গেছে, এই বাক্যটা আপনি মুখস্থ করে রাখেন, ওই টাইমে ডেলিভারি করেন, অনেক অনেক ভালো শোনাবে, অনেক স্ট্যান্ডার্ড শোনাবে। অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক, নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়া অন দ্য সার্টেন টপিক। আমার কথা কি কেউ বুঝতে পারছেন যে এই বাক্যটি আপনি কখন ব্যবহার করবেন? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপর দেখেন ফিনিশিং সিস্টেম 1 and 2, এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং,
থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস। আমি আশা করি এই কনভারসেশন সাহায্য করবে। উইল হেল্প কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। ইন আওয়ার ফিউচার লাইফ উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন। এরপর কি বলছে? টিল দেন আল্লাহ হাফেজ। সো এইভাবে আপনারা এই পার্টগুলোকে কভার করতে পারেন। এরপর বলছে ফিনিশিং সিস্টেম টু। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তাহলে একটা টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, আপনার শুরুটা কেমন হবে, শেষটা কেমন হবে এখানে দেওয়া আছে। এটা দেখে বা যারা আমার লেখা বইটা কিনেছেন, হার্ড কপি বইটা যাদের কাছে আছে, এই যে এই বইটার 36 নম্বর পেজ, স্পিক ইংলিশ, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, অনেক বড় একটা বই এটা। আপনারা যারা হাতে পেয়েছেন তারা বুঝবেন, জ্যাকেট প্রুফ কভার করা। সো এটার 36 নম্বর চ্যাপ্টারে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে, সাজানো আছে, দেওয়া আছে। এবার আমরা মেইন প্রেজেন্টেশন টপিকের ভিতর যাই। আমি আপনাদেরকে আহ, এখানে বলে রাখি, এই এই আমার এই বইটাতে বা আমি পিডিএফটা আপনাদেরকে দিব। ফার্স্ট প্রেজেন্টেশন যেটা দেওয়া সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। অর্থাৎ এইখানে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ এর উপর ডিটেইলস একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। এরপর বলছে যে দিস ইজ মিস্টার সৈকত আর মাই নেম ইজ সৈকত, আই এম সৈকত, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা। মানে এইখানে যে ইন্ট্রোডিউস ইউর সেলফটা দেওয়া, এটা হচ্ছে একটু ডিটেলসে ডিসক্রাইব করা, মানে সবকিছু এখানে নেওয়া আছে। এইটা আমি পড়াই না ওইভাবে, এটা আমি দিয়ে দেই এই জন্য আপনি যে কোনো চাকরি, যে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে, ভাইবা ফেস করতে গেলে ইন্ট্রোডাকশনটা কিন্তু দিতে হয়। বাট সেই ইন্ট্রোডাকশনটা শর্টে দিতে হয়। জাস্ট হু আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলোই জাস্ট বললে হয়ে যায়। কিন্তু এইখানে মানে যখন একজন আপনাকে জিজ্ঞাসা করবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি, তখন আপনার বাবার নাম কি, মার নাম কি, বাবা কি করে, মা কি করে, এগুলো কিন্তু বলতে হয় না। এগুলো বলতে হয় না। বাট আমি এখানে ডিটেলসে এটা এই জন্য দিয়েছি, আমরা অনেক সময় এই নিজেদের ইন্ট্রোডিউস করার ক্ষেত্রেও গ্রামাটিক্যাল বিভিন্ন মিস্টেকগুলো আমরা করে থাকি। বাট এই প্রেজেন্টেশনটা যদি আপনারা দেখেন এবং এইখানে যে ইনফরমেশনগুলো আছে, সেখানে জাস্ট আপনার ইনফরমেশনগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি মানে গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন আপনারা দিতে পারবেন। এই জন্য এটা আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু ডেভেলপ করে নেবেন যদি পারেন। এরপরে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর প্রেজেন্টেশন আছে, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এবার দেখেন, এইখানে একটা টপিক দেওয়া আছে, আ পিকনিক আই এনজয়েড। এই টপিকটাও আমি আপনাদের থার্ড ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি আপনাদেরকে মূলত যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, সেটা হচ্ছে এরকম প্রেজেন্টেশন আমি 2 থেকে 3টা দেখাবো। এটা এই জন্য 2 থেকে 3টা দেখাবো, এক একটা প্রেজেন্টেশনের টাইমিং বা ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়, এক এক ধরনের হয়। মানে আপনি যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর ইংলিশে স্পিকিং প্র্যাকটিস করা শিখবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনি নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানবেন, নতুন নতুন থিম সম্পর্কে আপনি কনসেপ্ট বা ধারণা পাবেন। আর এইটা যখন আপনি পাবেন, তখন আপনার এই প্রেজেন্টেশন দেওয়ার জায়গাটা, ইংলিশে ফ্লুয়েন্সি গ্যাদার করা বা যে কোনো বিষয়ের উপর কনফিডেন্স নিয়ে আসার যে বিষয়টা, এটা অনেক ভালোভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। যখন আপনি 5টা 7টা টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, তখন আপনারা কখন অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করে ফেলছেন, এইটাই নিজেরা ইমাজিন করতে পারবেন না বা বুঝতে পারবেন না। এই জন্য এই সার্টেন টপিকের উপর আমাদের স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দরকার দেওয়া। আমি গত আপনারা যদি আমার থার্ড ফ্রি ক্লাসটা দেখেন, আ পিকনিক দ্যাট ইউ এনজয়েড, এইটার উপরে আমি এটা রিডিং করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। তো আজকের এই ক্লাসটিতে আমি যে টপিকটা আপনাদেরকে দেখাবো, সেই টপিকটা হচ্ছে এইটা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এইটা দেখেন, এখানে কয়েকটা কোশ্চেন আছে, আশা করি আপনারা দেখতে পারছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে তো মনে হয়, হ্যাঁ দেখা যাচ্ছে। আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড। মনে করেন আমি আপনার এক্সামিনার, আপনি আমার কাছে একটা সার্টেন টপিকের উপর ইংলিশ স্পিকিং করবেন, স্পিকিং টেস্ট আপনি দিবেন। আমি টপিকটা বলছি যে আ জার্নি দ্যাট ইউ এনজয়েড, একটা জার্নি, একটা ভ্রমণ যেটা আপনি উপভোগ করেছিলেন। এখানে যে ট্রেনই বলতে হবে এরকম না, এটা বাস জার্নি হতে পারে, ট্রেন জার্নি হতে পারে, বোট জার্নি হতে পারে, এনি কাইন্ডস অফ জার্নি আপনারা এটা দিতে পারেন। এবার এখানে 5টি কোশ্চেন আছে, বলছে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই
ট্রেন, মানে আপনি কি কখনো ট্রেন ভ্রমণ করেছিলেন? এটা ট্রেন দেন, বাস দেন, বোট দেন, যে কোনো একটা দেন, কোনো সমস্যা নাই, যে যেটা ভ্রমণ করেছেন সেটা দিবেন। আপনারা এমন কেউ নেই যারা কোনোদিন ট্রেনে চড়েননি, ট্রেনে না চললে বাসে চড়েননি, বাসে না চললে বোটে চড়েননি, যে কোনো কিছু একটা আপনি দেন। এবার বলছে ওয়েন ডিড ইউ গো, মানে কি আপনি কবে গিয়েছিলেন, বাংলাটা কি, আপনি কবে গিয়েছিলেন, হোয়াট ইজ দ্য অকেশন, কোন উপলক্ষে গিয়েছিলেন, মানে উপলক্ষটা কি ছিল। হ্যাঁ, ডিসক্রাইব দ্য জার্নি, জার্নিটা ডিসক্রাইব করেন। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, আপনি এটা কতটা উপভোগ করেছিলেন। তাহলে এই যে 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেনের এগেইনস্টে আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড একটা স্যাম্পল অ্যান্সার আছে, মনে করেন একজনের একটা অ্যান্সার দেওয়া। এই অ্যান্সারটা আমরা একটু রিডিং করব। এইটা রিড আউট করলে কি হবে, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে কনসেপ্ট বা ধারণা পাবো। এটা রিডিং করলে কি হবে, আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। এটা রিডিং করলে কি হবে, রাইটিং এর ফরমেশন বুঝতে পারবো। এটা রিডিং করলে কি হবে, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে। এইটা রিডিং করলে কি হবে, আইডিয়া জেনারেট করে নিজের মতো করে প্রেজেন্টেশন দিতে পারবো, নিজেদের এক্সপিরিয়েন্সটাকে ডিসক্রাইব করে বা ব্যাখ্যা করে। ভেবে দেখেন কতগুলো ইমপ্রুভমেন্ট আপনার আসবে যদি প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। মানে প্রাইমারি বা বেসিক লেভেলের স্টুডেন্টসদেরকে ইংলিশে স্পিকিং ডেভেলপ করানোর জন্য আমি এই প্যাসেজ অ্যানালাইসিস করিয়ে থাকি। কেন এটা করতে হয়, আপনি একটা টপিকের উপর কথা বলবেন, আপনার কাছে যদি ইনফরমেশনই না থাকে, আপনি কিভাবে কথা বলবেন। ফর এক্সাম্পল, আমি বাংলায় আপনাকে একটা টপিকের উপর কথা বলতে বললাম, ফিভার, অর্থাৎ জ্বর হয় না, আমাদের মানুষের জ্বর হয় না। আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, জ্বর সম্পর্কে 10টি বাক্য বলেন তো বাংলায়, আপনি বলতে পারবেন? আপনি বললেন যে জ্বর হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, একটি সেন্টেন্স আমি বললাম। জ্বর হলে প্যারাসিটামল বা নাপা জাতীয় মেডিসিন খেতে হয়, দুইটা সেন্টেন্স আমি বললাম। এরপর আপনি আরেকটা বলেন, আরেকটা বলেন, দেখবেন আপনার ব্রেনে আর আসবে না। আসবে? ভেবে দেখেন তো, বাংলাতে বলতে বলছি, আমার ব্রেনে দুইটা আসছে। কিন্তু এই সেম কথাটা আপনি একজন মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব, জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স বলেন তো, সে দেখবেন হর হামেশা বলে দিতে পারবে। কারণ সে রেগুলার এটা ফেস করে, তার ওই বিষয়ে জানা আছে, ওই বিষয়ে তার পড়াশোনা করা আছে। একজন ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স করেন, সেন্টেন্স জিজ্ঞাসা করেন, সে উত্তর দিতে পারবে। কিন্তু আপনি ইনস্ট্যান্টলি হঠাৎ করে পারবেন না, কারণ আপনার কাছে সেই ইনফরমেশন নেই, সেটা বাংলায় হলেও। বাংলাতেই যখন একটা টপিকের উপর কথা বলা যায় না, স্পিকিং আপনি ইংলিশে আপনি কিভাবে বলবেন। এই জন্য আগে একটা স্যাম্পল অ্যান্সার দেখতে হবে। প্রাইমারি লেভেলের 10 থেকে 12টা স্পিকিং আমি এইভাবে রিডিং প্র্যাকটিস করিয়ে থাকি। তাহলে প্রোনাউন্সিয়েশন, স্পেলিং, ভোকাবুলারি, রাইটিং সবকিছু ডেভেলপমেন্ট আসে। দেন এই একজনের স্যাম্পল অ্যান্সারটা বোঝার পর আপনি এই কোশ্চেনের এগেনস্টে আপনি যদি কোনো ভ্রমণ করে থাকেন, সেটা কবে করেছিলেন, কোথায় করেছিলেন, কি উপলক্ষে করেছিলেন, কেমন ভাবে করেছিলেন, আপনারটা আপনি ডেসক্রাইব করবেন। কঠিন না। আর এইভাবে যদি কেউ করতে পারে, খুব কম সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট হওয়া যায়। এটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি, যেটা আমি করিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে। আমাদের মেইন সমস্যা, আমরা শুধু রুলস স্ট্রাকচার শিখে বসে থাকি, আমরা স্পিকিং প্র্যাকটিস করি না। প্র্যাকটিসের জন্য পার্টনার খুঁজি, পার্টনার পেলেও ওই ওই যে বললাম না, এমন কারোর সাথে আপনি প্র্যাকটিস করছেন যে আপনার মতোই দুর্বল, ওই তখন কিন্তু ওই ডেভেলপমেন্টটা আসে না। এই জন্য সার্টেন টপিকের উপর স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এইখানে দেখেন কি বলছে, during the last summer vacation I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet। বলছে যে গত গরমের ছুটিতে, এই যে ভ্যাকেশন পর্যন্ত, এটা হচ্ছে একটা ফ্রেজ, জাস্ট ফ্রেজাল ওয়ার্ড। হ্যাঁ, গত গরমের ছুটিতে আমি, সাথে আমার আঙ্কেল, আই along with my uncle। এই যে এ দেওয়ার পর লংটা বড় করা কেন জানেন? আমি ওই কাদের জন্য এখান থেকে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করাচ্ছিলাম। তো এই প্রোনাউন্সিয়েশনে সিলেবাল ভেঙে ভেঙে পড়াতে হয়। যেমন প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড থাকলে সেকেন্ড সিলেবালে গিয়ে স্ট্রেস হয়। যেমন এই এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি, along, along, এরকম, মানে এই লং এর উপর চাপ দিতে হয়। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এখানে এই মাঝের সিলেবালের উপর চাপ দিতে হয়। ভ্যাকেশন আই, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea garden. We went there, আমরা সেখানে গিয়েছিলাম। সাবজেক্ট কি? উই। আমরা। ভার্ব কি? গো মানে যাওয়ার, পাস্ট ফর্ম ওয়েন্ট।
আমরা গিয়েছিলাম দেয়ার মানে সেখানে কি করতে, টু এনজয় উপভোগ করতে। উপভোগ করা ইংরেজি কি, এনজয়। টু এনজয় উপভোগ করতে, এটা টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে, করতে বলতে লিখতে চলতে দিতে নিতে যেতে টু প্লাস ভি ওয়ান বসে। সো উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, পাহাড় এবং চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। We reached the station. We reached the station in time and got into the train. অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছালাম এবং ট্রেনে উঠেছিলাম। ফরচুনেটলি মানে কি, সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি আমার সিটটা জানলার পাশে পেয়েছিলাম। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগ্যান টু মুভ, বিগ্যান 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 টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, ট্রেনটা চলা ট্রেনটা চলা শুরু করেছিল। এরপর কি বলছে, আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু দ্য প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ট্রেনটা যাচ্ছিল, ওয়াজ পাসিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ট্রেনটা অতিক্রম করছিল কি, প্যাডি ফিল্ডস মানে ধানের ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটিস, এনজয় থেকে এনজয়েড, দেখেন এই যে ভার্বগুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, এখানে প্রত্যেকটা ভার্ব পাস্ট ফর্মে আছে, ভি টু, প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট। ওই যে একটা আছে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ পাসিং। কেন এরকম আছে, কারণ আমি তো অতীতের একটা ঘটনা শেয়ার করছি, যে একটা জার্নি আমি করেছিলাম, তো কবে কোথায় কিভাবে করেছিলাম। তো এটা তোমার পাস্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা টপিকের উপর স্পিকিং করার আগে, কথা বলার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে যদি এই থিমটা বোঝা যায়, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, যে আমার স্ট্রাকচারটা কেমন হবে, টাইমিংটা কেমন হবে, ভার্বটা কেমন হবে, কোন টেন্স হবে, তাহলে দ্রুত কথা বলা যায়। যেমন আমি আপনাদের বলছি, ইংলিশে কথা বলার জন্য 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, 30টা স্ট্রাকচার থাকে। এই 30টা স্ট্রাকচার যদি জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন, ইংলিশে বলতে বা লিখতে আপনি সক্ষম হবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম, বলছিলাম না, বলেছিলাম। কিন্তু এই 30টা স্ট্রাকচারের সবগুলোই কি আমার প্রয়োজন হয় একটা সার্টেন টপিকের উপর কথা বলতে গেলে? না, একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা স্ট্রাকচার দিয়ে যে কোনো কথা বলা যায়। তো সেই তিনটা স্ট্রাকচার কি, সেটা শুরুতেই বুঝতে হবে, কোশ্চেন দেখে অথবা টপিকের নাম দেখে, যে আমার টাইমিংটা কেমন হবে। আমি এগুলো বুঝিয়ে দিব। এরপর দেখেন কি বলছে, আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, হ্যাঁ, আমি এটা এক কথায় প্রকাশ করতে পারছি না। দ্য গ্রিন ফিল্ডস অর্থাৎ সবুজ মাঠ, খাউস গরু, অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স এবং খেতে কাজ করা কৃষকেরা, ইন দ্য ফিল্ড, ইমপ্রেসড মি আমাকে মুগ্ধ করেছিল। ইমপ্রেসড মি মানে আমাকে মুগ্ধ করেছিল। ওয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, উই এইট বয়েলড এগস, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। ইট মানে কি, খাওয়া, এর পাস্ট ফর্ম কি, এইট। যে যত বেশি এই প্যাসেজ অ্যানালাইসিস করতে পারবেন, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ কভার করতে পারবেন। হয়তো সবাই আমার এই বিষয়গুলো বুঝবে না বা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারবে না, দ্যাট এইভাবে করলে একসাথে লিসনিং, স্পিকিং, রাইটিং, ভাষার ডেভেলপমেন্টটা আসে। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। অর্থাৎ যখন সে জার্নিটা করছিল, তার জার্নিটা কেমন ছিল, কিভাবে করছিল, কোথায় যাচ্ছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এই সময় সিনারিটা আরো সুন্দর ছিল। ইট পাস থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কাভার্ড উইথ গ্রিন টি গার্ডেন্স, পাহাড়টা আচ্ছাদিত ছিল সবুজ চা বাগান দিয়ে। মাই জয় নিউ নো বাউন্ডস অ্যাট দ্য সাইট অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স, আমার আনন্দের কোনো শেষ ছিল না এই চা বাগানের পাশ দিয়ে গিয়ে, পাহাড় এবং চা বাগান। সুন ইট বিকেম ডার্কার, শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। বিকাম থেকে বিকেম, এভরিথিং বিকেম মিস্টিরিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছুই মিস্টিরিয়াস মানে কি, রহস্যময় হয়ে আসছিল আসন্ন সন্ধ্যার সাথে। মানে জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, আপনি ট্রেনে যাচ্ছেন, পাহাড় এবং চা বাগানের মাঝখান দিয়ে, প্রায় সূর্য ডুবতে যাচ্ছে, সন্ধ্যা নামবে, এরকম টাইম। সো এরকম টাইমে আপনি যখন আসতেছেন, তখন একটা মিস্টিরিয়াস সিচুয়েশনের ক্রিয়েট হচ্ছে, জাস্ট সেটাকে বর্ণনা করছে, যে আসন্ন সন্ধ্যার সাথে সবকিছু সুন্দর লাগতেছিল। সো অ্যাট 7 PM অর্থাৎ 7টার দিকে,
উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম, অ্যান্ড এবং দেখলাম মাই আঙ্কেলস ফ্রেন্ডস ওয়েটিং ফর আস, আমার আঙ্কেলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। উই ফেল্ট রিলিভড অ্যান্ড এনজয়েড দ্য রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ, আমরা একটু শান্তি অনুভব করলাম। এফ ডাবল ইএল, ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট। এবং বাকি দিনগুলো উপভোগ করলাম। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি এই জার্নিটা সব দিন মনে রাখবো। তাহলে এই যে একজনের একটা জার্নি, একটা স্যাম্পল অ্যান্সার, যে সে কিভাবে জার্নি করেছিল, কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল, যাওয়ার পথে কি করেছিল, এই যে যেটা লেখা আছে, এইটা পড়ে আমরা কি বুঝলাম? এখানে বাক্যগুলো বেশিরভাগই পাস্ট টেন্সের আছে। এখানে সেন্টেন্সগুলো খুব সিম্পল সেন্টেন্স। আমি যখন আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এই টপিকের উপর, তখন আমাকে একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টকে আমি বা আমরা, এরপরে আমার ভার্ব নিতে হবে, আমি যে কাজটা করেছিলাম সেটা আমার ভার্ব। একটা কথা আমি আপনাদের বলেছি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তো সাবজেক্ট আর ভার্ব যে আপনি পাশাপাশি বসাবেন, ভার্বের তো সঠিক ফর্মটা বসাতে হবে। এখানে আপনার অতীতের কথা ডেসক্রাইব করছেন, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে কোশ্চেনের এগেইনস্টে দেখেন কত সহজেই স্পিকিং করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায়। বলছে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন, পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়, সাবজেক্ট ইউ, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে কিন্তু। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় V2। ইয়েস, ডিড ইউ গো? ইয়েস আই ওয়েন্ট। ডিড ইউ গো? অ্যান্সার কি? ইয়েস আই ওয়েন্ট। ইয়েস আই ওয়েন্ট। ওয়েন ডিড ইউ গো? আই ওয়েন্ট টু দ্যাট টাইম, একটা টাইমের মেনশন করলেন। হোয়াট ইজ দ্য অকেশন? ডিসক্রাইব করতে হবে। দেখেন, একবার আপনি ইংলিশে কথা বলা শুরু করেন, আপনার এই যে প্রেজেন্টেশনটা আপনি পড়ছেন, আপনার যা পড়ছেন সব লেখা লাগবে না, আপনি দুইবার তিনবার পড়েন, তারপর যদি কোনো আইডিয়া পান, ছোট ছোট কোনো সেন্টেন্স আপনার ব্রেনে থাকে, সেইটা আপনি নিজের মতো করে লেখেন, আয়নার সামনে দাঁড়ায় কথা বলেন, প্রেজেন্ট করেন। দেখেন, একবার স্পিকিং করতে পারলে আপনার নিজের ভিতরে একটা প্লেজার কাজ করবে, আপনি একটা কনফিডেন্ট পাবেন কথা বলার ক্ষেত্রে, বারবার আপনাকে আপনার কথা বলতে বা স্পিকিং করতে ইচ্ছা হবে। এই যে স্যাম্পল অ্যান্সারটা বোঝেন কিভাবে, এইখানে আমি অ্যান্সারটা, এটা কোন একটা ব্যাসে যেন আমি লিখে দিয়েছিলাম। দেখেন, বলছে আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন। দেখেন, বলছে যে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন, এখানে অ্যান্সারটা কি তাহলে? আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন। সাবজেক্ট আর ভার্বের দিকে খেয়াল করেন, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার বলছে ওয়েন ডিড ইউ গো? আই ওয়েন্ট টু দা, আপনি যে জায়গাটাতে গেছিলেন সেই জায়গার নাম আপনি মেনশন করেন, সুন্দরবন, কক্সবাজার, সিলেট। এই ওয়েন্ট কেন বসাচ্ছি? গো মানে যাওয়া, এর V2 পাস্ট ফর্ম, ওই যে গিয়েছিলাম ওই কথাটা বলার জন্য আমি ওয়েন্ট বসাচ্ছি। এরপর বলছে যে আপনি কবে গিয়েছিলেন, ওয়েন ডিড ইউ গো? আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, আমি সেখানে গত মাসে গিয়েছিলাম। এখানে আপনি বলেন লাস্ট ইয়ার, লাস্ট উইক, 2 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো। এভাবে আপনি যে কোনো একটা টাইমের মেনশন করেন, আপনি 2 বছর, 10 বছর, 5 বছর আগে যান বা রিসেন্টলি যান, সেভাবে আপনি লেখেন। তাহলে আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ। খুব কঠিন না। এর বলছে অকেশনটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য অকেশন, কোশ্চেনটা কি? হোয়াট ওয়াজ দ্য অকেশন। এবার বলছে যে ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, তাহলে হোয়াট ওয়াজ, ইট ওয়াজ, যেভাবে কোশ্চেন থাকে সেভাবে উত্তর করতে হয়, হোয়াট ওয়াজ, ইট ওয়াজ। একবার ভাবেন, এই যে 4টা সেন্টেন্স, আপনি চোখ বন্ধ করে এই 4টা সেন্টেন্স আপনি প্র্যাকটিস করেন, এটা কি খুব কঠিন? আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা চলে আসে। আমরা ইংলিশ পারি না কেন জানেন? আমরা বলি আমি হয়তো ভোকাবুলারি জানি না, টেন্স বুঝি না, আগে ভালো করে স্ট্রাকচার শিখে নেই, তারপর একদিন কথা বলবো। যারা এগুলো মনে করেন বা বলেন বা ভাবেন, তারা জীবনে কোনোদিন কথা বলতে পারবেন না। আপনি ইংরেজি শিখতে থাকবেন, শিখতে থাকবেন, শিখতে থাকবেন, ওই শিখতে থাকতে হবে। ওই শেখা কোনোদিন শেষ নামানো যাবে না। হাজারটা ক্লাস করলেও, হাজারটা টিচারের কাছে গেলেও কোনো লাভ হবে না যদি না নিজের মুখ থেকে কথা বের করেন। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, এটা ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা, এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। আপনি কোনো আইডিয়া নেই আপনার, রিপিটেশন প্রসেসের ভিতর চলে যান, আর লাউডলি একটা কিছু রিড আউট করেন, আপনার মোবাইলে রেকর্ড করেন, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন, সেই রেকর্ডিংটা আপনি শোনেন, আপনি নিজে নিজে কি পড়ছেন। তার ভিতর 2টা সেন্টেন্স যদি আপনার মনে থাকে, আপনি সেই 2টা সেন্টেন্সকে রিকল করার চেষ্টা করেন, একটা খাতায় লেখেন, আবার শোনেন, আবার 2টা সেন্টেন্সকে লেখেন। জাস্ট লিখে যান, কোনো গ্রামার লাগবে না, কোনো ভোকাবুলারি লাগবে না। আপনি দেখেন যেটা আপনি পড়তেছেন রিডিং, ওই পড়াটা আপনি সঠিকভাবে পড়তে পারছেন কিনা বা পড়াটার অর্থ আপনি বুঝতেছেন কিনা। কিছুই লাগে না। ইংরেজি ভাষা কঠিন না, আমরা পারি না, আমরা প্র্যাকটিস করি না, তাই পারি না। আর এই যেভাবে আমি দেখাচ্ছি, এরকম কোনো মেন্টরের অধীনে থেকে যদি এগুলো করতে পারেন, সেটা বলার বাইরে, খুব কম সময় ডেভেলপ করা যায়। এরপর দেখেন কি বলছে, এবার আপনার ওই জার্নিটার বর্ণনা করতে বলছে, মানে কোশ্চেনটা পাসের আগ পর্যন্ত কোশ্চেনটা হচ্ছে এরকম,
ডিসক্রাইব দ্য জার্নি। বাট আপনি আজকে ইংরেজিতে কথা বলা শুরু করেন, আপনাকে কেউ থামায় রাখতে পারবে না। কালকে আরো একটু বলতে চাইবেন, তারপরের দিন আরো বলতে চাইবেন, আপনার বলতে ইচ্ছা হবে, বারবার বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে একটা প্লেজার বা আনন্দ কাজ করে। এটা হয়। এবার দেখেন ডিসক্রাইব দ্য জার্নি, এবার কি বলছে এখানে, বোঝার চেষ্টা করেন তো কি করে এটা ডিসক্রাইব করছে। কোনো কঠিন ওয়ার্ড আছে এখানে আমরা যে ভোকাবুলারির দৌড় দিই? না। বলছে ইন দ্যাট মর্নিং আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস, ওই যে বড় বড় জার্নিতে বা পিকনিকে একা তো আর মানুষ যায় না, বা এরকম অ্যাজ ইউজুয়াল হয় না। বলছে কাদের সাথে গেছিল, বলছে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড ওয়েন টু ওয়েন টু দ্য ট্রেন স্টেশন। বলছে আমি সাথে আমার বন্ধুরা ট্রেন স্টেশনে গিয়েছিলাম। এবার কি বলছে দেখেন, ওইখানে যাওয়ার পর আপনার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল সেই ভার্ব গুলো বসান, এবং ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এইটা কারেক্ট রাখতে পারলে সম্পূর্ণ প্রেজেন্টেশন কারেক্ট। যেমন দেখেন, উই বট 5 টিকিটস, আমরা 5টা টিকিট কিনেছিলাম। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিট পেয়েছিলাম। উই এনজয়েড, এবার আপনি এই জায়গাটা পূরণ করেন তো। কঠিন না। উই এনজয়েড দ্য জার্নি আ লট আফটার গেটিং ইনটু দ্য ট্রেন। দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। উই স, আমরা দেখেছিলাম। মনে করেন ট্রেন যাচ্ছে, এখন ওই জানলার ফাঁক দিয়ে আপনি দেখতেছেন, কি দেখতেছেন? তাহলে আপনি বলতে পারেন উই স মেনি প্যাডি ফিল্ডস, অনেক ধানের ক্ষেত, অ্যান্ড ট্রিজ, উই স সি বিচ, উই স ইউ ক্যান সে দ্যাট হিলস অ্যান্ড টি গার্ডেন। যে যে জায়গায় গেছিলেন, যে সিচুয়েশনে গেছিলেন, সেখানে আপনি যা দেখেছিলেন, এই উই স এর পর জাস্ট ওইটা বসান। সি মানে কি দেখেন, পাস্ট ফর্ম স। স, তাহলে উই স টি গার্ডেন, we saw hills, we saw sea beach, we saw many historical places, we saw paddy fields, other trees. কঠিন? কঠিন না। ভেবে দেখেন আপনার অ্যাক্টিভিটিস গুলো। আমি বলছি তো, সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আই উই ইউ এগুলোই, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি জানতে হয়? ভার্বের ভোকাবুলারি। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব রিলেটেড ওয়ার্ড জানে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে। উই বট এগস অ্যান্ড ম্যাগাজিন, জাস্ট উই স, we enjoyed, I got, we bought eggs and magazine, we reached our destination, এখানে আপনি বলতে পারেন, এই যে ব্ল্যাঙ্কে কি বলতে পারেন, we reached our destination at 6 p.m., একটা টাইমে মেনশন করলেন। এবার এখানে রিসিভ, এখানে আপনি এরকম ভাবে বলতে পারেন যে সাম অফ মাই রিলেটিভস, এইভাবে সাম অফ মাই রিলেটিভস একটা সাবজেক্ট নিলেন, আমার কিছু আত্মীয় স্বজন রিসিভড মি, আমাকে রিসিভ করেছিল, বা রিসিভড আস, যেহেতু এখানে উই লিখছি, তাহলে রিসিভড আস, আমাদেরকে রিসিভ করেছিল। উই ফেল্ট রিলিভড আফটার রিসিং, অর্থাৎ আমরা একটু শান্তি অনুভব করেছিলাম, ফিল থেকে ফেল্ট, পৌঁছানোর পর। হ্যাঁ, তাহলে এইভাবে কথা বলা কি খুব কঠিন ইংলিশে? আমি যদি বলি আ জার্নি দ্যাট ইউ এনজয়েড, আপনি ডিসক্রাইব করেন তো। আপনি জাস্ট বলেন আই ওয়েন্ট অন আ জার্নি, আই ওয়েন্ট টু দ্যাট প্লেস, আই ওয়েন্ট টু দ্যাট টাইম, আই ওয়েন্ট অন আ জার্নি, আই ওয়েন্ট টু দ্যাট প্লেস, আই ওয়েন্ট টু দ্যাট টাইম। এবার ডিসক্রাইব দ্য জার্নি। আই along with my friends went to the train station in the very early morning. We bought some tickets. I got my seat to the in the windows, beside the windows. We enjoyed a lot. The train began to move. We saw some natural beauty. We bought some egg. We reached at that time. My relative received us. We felt relieved after reaching the speed. So I saw, bought, reached, received, felt, enjoyed, got, bought. এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার এখানে ভার্ব। এইগুলো সম্পর্কে যদি কনসেপ্ট রাখা যায়, আপনি এর আগে সাবজেক্টটা বসান, দেখেন পরের অংশটা কত সুন্দরভাবে, কত সহজে অটোমেটিক্যালি চলে আসতেছে। এই যতটুকু আইডিয়া বা ধারণা আমি আপনাকে দিলাম, এবার যদি জাস্ট কোশ্চেনগুলো আমি আপনাকে এখন শো করি, এবং আপনাকে যদি অ্যান্সার দিতে বলি, একবার ভাবেন তো আপনি পারবেন না? অবশ্যই পারবেন। কেন পারবেন না এইভাবে করালে? একটু পরিশ্রম করতে হয় স্টুডেন্টসদের পিছনে। বাট এইটা আমি আপনাদের এবার দিয়ে দিব, অ্যান্সার দিব, কোশ্চেন দিব। দেওয়ার পর আমি বলবো নিজের মতো করে তৈরি করে আমার সামনে প্রেজেন্ট করেন। নেক্সট ক্লাসে আপনি প্রেজেন্ট করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। বাট এখানে আপনার নিজের এক্সপিরিয়েন্স, নিজের জার্নির এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হবে। সবই তো বললাম, কিভাবে সাবজেক্ট বসাবেন, ভার্বের কোন ফর্ম বসাবেন, অবজেক্ট কিভাবে অটোমেটিক্যালি আসে। তাহলে এত কিছু বলার পর যদি আমি আপনাদের এটা করাই, করতে দিই, আপনি কেন পারবেন না? পেইড কোর্সের বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশন, স্পিকিং প্র্যাকটিস, যেটা ফ্রি ক্লাসে আমি আনমিউট করে নিতে পারি না। এক এক আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে ওঠে। বাট অনেকে বলেন না আপনার পেইড কোর্স বা ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ওয়ান ওয়ে কমিউনিকেশনে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশন প্রয়োজন। আপনাকে আমার সামনে, ক্লাসের সামনে পারফর্ম করতে হবে, স্পিকিং করতে হবে, লিখতে হবে ফ্রি হ্যান্ডে, এবং এটা কঠিন না, এটা পারা যায়, এটা পারা যায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম যারা ক্লাসগুলো করছেন? হ্যাঁ, আমি ফার্স্ট একটা প্যাসেজ পড়বো, তাই না? Yes, sir. একটা প্যাসেজ পড়লে কি হয়,
অনেক আইডিয়া পাওয়া যায়, সেন্টেন্সের ফরমেশনটা কেমন বোঝা যায়। একটা প্যাসেজ পড়লে কি হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, ভোকাবুলারির ডেভেলপমেন্ট আসে। হ্যাঁ, এরপর কোশ্চেনের এগেইনস্টে আমি নিজের মতো করে অ্যান্সার ক্রিয়েট করব। এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে বা স্ট্র্যাটেজি বা মেথড। হ্যাঁ, এবং এক একটা টপিকে গেলে আপনার টাইমিং চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে বেশিরভাগ সেন্টেন্স পাস্ট টেন্স রিলেটেড, আমার টপিক যদি অন্য কোনোটা হতো, প্রেজেন্ট টেন্স হতো বা ফিউচার টেন্স হতো, এরকম হতো। ইভেন আমি কি করি জানেন, মনে করেন আপনি এই প্যাসেজটাও রিডিং করতে পারলেন না, আপনি পড়তে পারলেন না, আপনার কঠিন লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে, যদি এখানেও সমস্যা হয়, আপনি ছোট ছোট কনভারসেশন সলভ করেন। আমি এই স্টেপটাও রাখি আমার শিক্ষার্থীদের জন্য। এটা কেউ আপনাকে দেখাবে না। এই দেখেন, এই দেখেন, একটা ডায়লগ, এতক্ষণ যা করালাম যা দেখালাম, ওইটার উপরেই, ওইটাকে বেসড করে কিছু বাংলা বাক্য আমি এখানে তৈরি করেছি, যে বাক্যগুলো আপনাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি মোটামুটি টেন্স বোঝেন কিন্তু কথা বলতে পারেন না, এই প্র্যাকটিসটা অ্যাটলিস্ট করেন, আপনার ভালো রকমের একটা ডেভেলপমেন্ট আসবে। যেমন রাজু এবং মিনা, দেখেন খেয়াল করেন, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। রাজু মিনাকে বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? দেখেন, ডিড ইউ, এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হবে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক, আ পিকনিক লাস্ট মান্থ, আর কিছুই না, জাস্ট এতটুকু আপনি লেখেন, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, অর্থাৎ তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? মিনা বলছে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে ইংলিশ কি, যে ইয়েস, ইয়েস, কি হবে, সরি, এখানে ফন্টটা চেঞ্জ তো, দেখেন, এটা বোঝেন কি বলছে, ইয়েস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, আই, ওই যে একটা সেন্টেন্স ছিল না, দেখেছিলাম, অ্যালং উইথ, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তাহলে এই হচ্ছে সাবজেক্ট। দেখেন মনে রাখবেন, এটা বাংলায় ভার্ব লাস্টে থাকে। এটা গতকাল ট্রান্সলেশনের টাইমেও বলছিলাম, বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে এখানে ভার্ব কোনটা? গিয়েছিলাম। তাহলে কি হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট ওয়েট, কি হবে, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট। এবার দেখেন এখানে আরেকটা ভার্ব আছে কিন্তু, যে সিলেট ভ্রমণে গিয়েছিলাম, ওই ভ্রমণে, ওইটা হচ্ছে মূলত ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, টু প্লাস বিয়ন। এই জন্য এখানে টু ভিজিট, কি বলছি, যে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট, ওয়েন্ট টু ভিজিট সিলেট, ওয়েন্ট টু ভিজিট সিলেট। এরপর কি, অ্যান্ড, এবং, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, এবং আমরা সেখানে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। বলছে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এটার ইংলিশ কি হবে, কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কোশ্চেন কিভাবে হয়, ডিড দিয়ে। হ্যাঁ, তাহলে ডিড ইউ গো, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস। আমি আপনাদের আরেকটা কথা কি বলছিলাম ফোর্থ ক্লাসে, কারো মনে আছে যারা লাস্ট পর্যন্ত ছিলেন? আমি বলছিলাম, আমরা যখন এই ধরনের বাংলা থেকে ইংলিশ কনভারসেশন গুলো সলভ করব, যে বাক্যটা আছে আমরা শুধু সেটাই করব না, অন্যান্য টেন্স গুলো দিয়েও আমরা কম্পেয়ার করে প্র্যাকটিস করব। কারো মনে আছে? অন্যান্য টেন্স গুলো দিয়েও আমরা প্র্যাকটিস করব। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে তোমরা কি বাসে যাও, তাহলে ইংলিশ কি হবে, ডু ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি বাসে যাবে, তাহলে কি হবে, উইল ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি বাসে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি বাসে যাচ্ছো বা যাইতেছো, উইল ইউ গো দেয়ার বাই, সরি, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি বাসে যাচ্ছিলে, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস। তারপর তোমরা কি বাসে গিয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। তোমরা কি বাসে গিয়েছো, তোমরা কি বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। তোমরা কি বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। এবার বলছে না,
আমরা বাসে যাইনি, আমরা বাসে যাইনি, তাহলে এটা উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, আমরা বাসে যাইনি, উই ডিডেন্ট গো। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, তাহলে উই ওয়েন্ট টু দ্য সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। বলেন তো কি বললাম বাক্যটা? উই ওয়েন্ট টু দ্য সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। উই ওয়েন্ট, গো মানে কি? যাওয়া, পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। ওই যে দেখছেন, ওই প্রেজেন্টেশনে কিন্তু এগুলোই ছিল। সাম অফ মাই রিলেটিভস রিসিভড আস দেয়ার। বলছে পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? কি হচ্ছে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? বলুন তো কি বললাম? হোয়াট কাইন্ড, লেখা আসবে না। কি বলছে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? হোয়াট, তাহলে কি লিখলাম? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? বলছে যে আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে সহজভাবে এটার ইংলিশ কি? সাবজেক্ট কে? আমরা। এবার কি বসাবো? ভার্ব। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে রান্না করেছিলাম, কুক মানে কি? রান্না করি। উইল কুক, রান্না করব। আর কুকিং, রান্না করতেছি। ওয়ার কুকিং, রান্না করতেছিলাম। উই হ্যাভ কুকড, রান্না করেছিলাম। এটা হবে জাস্ট উই কুকড, V2। আমরা রান্না করেছিলাম পোলাও, রোস্ট, বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি। জাস্ট আমার মতো করে আমি লিখলাম। প্র্যাকটিসটা এইভাবে করতে হয়। আপনি যদি একটু সময় দেন, একটু টাইম দেন, একটু প্র্যাকটিস করেন, একটু ইফোর্ট দেন, আপনি কেন ল্যাঙ্গুয়েজ পারবেন না? ইংরেজি শিখতে কেন কঠিন লাগবে, কেন কষ্ট হবে? প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে প্লেজারের সাথে, আনন্দের সাথে, মজা করে আপনি ভাষা শেখেন। কঠিন না এটা, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। বাট ইটস আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ recreational activities or cultural program did you arrange there? বলুন তো কি বললাম? What kinds of cultural program did you arrange there? বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেছিল। One of my brother recited a poem of কাজী নজরুল ইসলাম and I sang a song, এবং আমি একটি গান গেয়েছিলাম। বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? এই যে WH কোশ্চেন গুলো কিভাবে লিখবেন? আগে WH ওয়ার্ড ওয়েন, এরপরে কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ কোশ্চেনটা কিভাবে হচ্ছে পাস্ট টেন্সে দেখেন। আগে WH ওয়ার্ড ওয়েন, এরপর ভার্ব কি ডিড, এরপর কি ওয়েন ডিড ইউ গো হোম, ওয়েন ডিড ইউ গো হোম, তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ওয়েন ডিড ইউ গো হোম। তাহলে এটাকে আমি যদি আপনাদের ট্রান্সফর্ম করতে বলি অন্যান্য টেন্সে, পারবেন? এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে করাই। আমি যদি বলি ওয়েন ডু ইউ গো হোম, তাহলে কি হবে? তোমরা কখন বাড়ি ফেরো। এই ডিড এর পরিবর্তে ডু বসালে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তোমরা কখন বাড়ি ফেরো। আমি যদি বলি তোমরা কখন বাড়ি ফিরবে, এই ডিডের পরিবর্তে যদি উইল বসান তাহলে হয়ে যাবে কখন বাড়ি ফিরবে, ফিউচার টেন্স। তোমরা কখন বাড়ি ফিরতেছো? আমরা বলি না, এই তুমি তো বাইরে গিয়েছো, কখন ফিরছো? ওয়েন আর ইউ, সরি, এটা এটা ফেরা আমার একটু ভুল হয়ে গেছে, রিটার্ন অথবা কাম ব্যাক। সো ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফিরেছিলে। ওয়েন ডু ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফেরো। ওয়েন উইল ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফিরবে। ওয়েন আর ইউ রিটার্নিং হোম, তোমরা কখন বাড়ি ফিরতেছো, কখন বাড়ি ফিরতেছো। বলছে আমরা সন্ধ্যা 6টার দিকে ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। সো উই রিটার্নড টু ঢাকা ইন দ্য ইভিনিং অ্যাট 6 p.m. by train. We returned to Dhaka in the evening at 6 p.m. by um, ট্রেন। তাহলে আগামীকালকে তুমি আমার সাথে দেখা করবে? পাস্ট থেকে কথাগুলো ফিউচারে চলে আসছে। সো উইল ইউ মিট মি টুমোরো? অফ কোর্স, প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? নো, there is no important task, but I'd like to go for shopping with you. Will you go with me? Will you go with me? Yes, I'll go. But I am supposed to go to Biman airport tomorrow. এটা হচ্ছে সেমি মরালের স্ট্রাকচার। I am
supposed to go to airport tomorrow. I am supposed to go to airport tomorrow. আমার আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা। am supposed to, is supposed to, are supposed to। আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। my brother will come to the country from USA tomorrow. ওকে, যদি সময় পাও তাহলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। if you get time please come, I will wait for you. if you get time please come, I will wait for you। তাহলে এইভাবে আমি যদি আপনাকে করাই, আপনি কেন পারবেন না? আমার ফার্স্ট স্টেপ কি স্পিকিং ডেভেলপ করানোর? আপনি এই প্যাসেজটা লাউডলি রিড আউট করেন, মোবাইলে রেকর্ড করেন, তারপর সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে দেওয়া আছে সেগুলো আপনি দেখেন, নিজের মতো করে যে কয়টা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন সেটা প্র্যাকটিস করেন। নিচের যে পিডিএফটা দিলাম এটা প্র্যাকটিস করা আরো সহজ, আরো সুন্দরভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। আপনার মুখের ফ্লুয়েন্সি চলে আসবে, আপনার জড়তা কেটে যাবে, ল্যাঙ্গুয়েজটাকে অনেক সুন্দরভাবে গোছানো পদ্ধতিতে আপনারা শিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এটা এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। আপনারা যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখতে চান, এভাবে শিখতে হবে। আপনি এটা অ্যালাউডলি রিড আউট করেন, এখানে কোশ্চেনগুলোর এগেনস্টে অ্যান্সার দেন। যদি মনে করেন যে আমি এটা করতে পারছি না, এই প্যাসেজ রিডিং আমার দ্বারা হবে না, প্যাসেজ অ্যানালাইসিস আমি এগুলো করতে পারি না, পারছি না, হবে না, আপনি ওই কনভারসেশনের দিকে মুভ করেন। ওই সেম টপিকের উপরে আমি কয়েকটা বাংলা বাক্য জাস্ট দিয়েছি, বিকজ আমার মাদার টাং ইজ বাংলা। যখনই কিছু ইংলিশে লিখতে বা বলতে যাবেন, ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, সেখান থেকে ওভারকাম আমাদের করতে হবে, বাট আগে তো বোঝাতে হবে। সো মেইন যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আবারও বলছি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে, একটা মেথড যদি আমার ফেল করে, আরেকটা মেথড, আরেকটা স্ট্র্যাটেজি, আরেকটা কৌশল আমি আপনাদের উপর অ্যাপ্লাই করব, যাতে করে যে যত দুর্বল থাকেন না কেন, ইংলিশ এক্সপার্ট হতে পারেন, ফ্লুয়েন্ট হতে পারেন। এটা হতেই হবে আপনাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, একটু এফোর্ট দিলে, একটু টাইম দিলে ভাষা শেখা খুবই সহজ। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বুঝতে পেরেছেন কি বললাম? Yes, sir. Yeah. আনন্দের সাথে ভাষা শিখবেন, কেন কঠিন মনে হবে বলেন? ল্যাঙ্গুয়েজ কেন কঠিন মনে হবে? Yes, এরপর sir. দেখেন, এবং এইভাবে করলে অনেক দ্রুত ডেভেলপমেন্ট পাওয়া যায়। এইবার আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এরকম একটা টপিক আমি দেখাচ্ছি বা করলাম আপনাদের সামনে, এইটা আপনারা বিষয়টার গুরুত্বটা বুঝবেন না। কেন বুঝবেন না জানেন? যখন যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর করা হয় তখন বোঝা যায়, তখন নতুন নতুন বিভিন্ন স্ট্রাকচার আসে। যেমন আপনারা যদি এই জায়গাটিতে একটু ফোকাস করেন, জাস্ট আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলি আপনাদের। মনে করেন আপনার এক্সামিনার এর আগে টপিকটা কি ছিল, জার্নি দ্যাট ইউ এনজয়েড। যদি আমি এই টপিকটা আপনাকে দেই, টপিকটার নাম হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। মনে করেন আপনি আমার ক্যান্ডিডেট, আপনি আমার সামনে এখন স্পিকিং টেস্ট দিবেন। আমি যদি বলি এই কথাটা যে কুড ইউ প্লিজ টেল মি, অর্থাৎ আপনি কি আমাকে বলতে পারবেন হাউ টু কিপ ইন গুড হেলথ ইন ডিটেইলস, অর্থাৎ কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, এই কথাটা কি আপনি আমাকে ইংলিশে বলতে পারবেন? এখানে কয়েকটা কোশ্চেন আছে, উত্তর দেন তো। হোয়াট ডু ইউ মিন বাই হেলথ? জাস্ট গ্রামাটিক্যাল মিস্টেক্স এরা কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করেন তো। হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ? কিভাবে একজন মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে? What is the importance of following the rules of health and cleanliness? What is the value of health, especially in student life? What impact do the complexities of life have on our sound health? Do you think a simple and carefree life is conducive to good health? Do you think a simple and conducive life to carefree life is conducive to good health? Depict your own view on how to keep in good health. অর্থাৎ আপনি নিজের ভাষায় বর্ণনা করেন কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। এবার একটা বার চিন্তা করেন, আপনি যখন এই টপিকের উপর স্পিকিং করবেন, এই থিমের উপর প্রেজেন্টেশন দিবেন, তখন বেশিরভাগ সেন্টেন্স মডালে হবে, ফিউচার টেন্স হবে, যে আমি এটা করব, আমি এটা করতে চাই, আমার করার ইচ্ছা আছে, আমি এটা চেয়েছিলাম, এই ধরনের কথা আপনি বলবেন। তখন ওই মডাল এবং প্যাসিভ ভয়েসের ব্যবহারটা ভালোভাবে জানতে হয়, ভালোভাবে করতে হয়। হ্যাঁ, গতকালকে প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলছিলাম। আর টপিক দেখে উত্তর দিতে হয়। এইখানে যে ধরনের টপিক, বিভিন্ন রিকোয়েস্ট, বিভিন্ন অর্ডার, এই টপিকগুলো আপনি কিন্তু ওই পাস্ট টেন্সের মতো করে করতে পারবেন না, যেটা ওই দেখালাম জার্নি। এখানে আপনার ফিউচার টেন্সের ব্যবহারটা অনেক বেশি হয়। এই জন্য এক একটা নতুন টপিক দেখলে, নতুন স্ট্রাকচার সম্পর্কে জানা যায়, তখন এটা আরো ভালো হয়। যেমন দেখেন, ফার্স্টে এই টপিকের উপর আপনি কিভাবে প্রেজেন্টেশন দিতে পারেন, কিভাবে স্পিকিং করতে পারেন, এই সার্টেন টপিকটার উপর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। এখানে কি বলছে দেখেন,
দেখেন বলছে, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি ধাপে ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব চর্চিত হয়, ইজ প্র্যাকটিসড হবে এটা। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে, বাংলাটা কি, ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে ফার্স্ট অফ অল ওয়ান নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। একজনের ফলো করা দরকার বা উচিত, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম। ইট মিনস দ্যাট, এটার মানে, উই মাস্ট ইট আ ব্যালেন্স ডায়েট অন টেক অ্যান্ড টেক প্রপার রেস্ট। তাহলে এইখানকার বাক্যগুলো দেখেন, কোনোটা শুড দিয়ে, কোনোটা মাস্ট দিয়ে, কোনোটা ক্যান দিয়ে, এখানে কিন্তু এই মেইন ভার্বের ফর্মে চেঞ্জ হয়নি। সো এই ফাংশনটা আমাকে বুঝতে হবে, যে আমি যখন সার্টেন টপিকের উপর স্পিকিং করব, সার্টেন টপিকের উপর কথা বলবো, আমার স্ট্রাকচার গুলো কেমন। সো কি বলছে, যে হি মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, হি মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ। হ্যাঁ, কোনটা, ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর কি বলছে দেখেন, আহ কোথায় গেল, if he or she does not take part in games and sports, he or she will not be physically sound। হ্যাঁ, এরপর বলছে আফটার দ্যাট ওয়ান নিডস টু কিপ ইন মাইন্ড দ্যাট, একজনের এটা মনে রাখা দরকার যে গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ। হ্যাঁ, ভালো স্বাস্থ্যর মানে শুধু শারীরিক সুস্থতা নয়, হেলথ মিনস দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ বডি মাইন্ড, মানে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, একটা ভালো মন থাকা ছাড়া, শি অর হি ক্যান নট কনসেন্ট্রেট অন হিজ ওয়ার্ক প্রপারলি। দ্য রুলস অফ হাইজিন প্লে আ ভাইটাল রোল কিপিং ইন গুড হেলথ। এবার কি বলছে লাস্টে দেখেন, উই মাস্ট ওয়াশ আওয়ার body every day with soap and put on clean clothes. We should not use others' towel and clothes of others before having anything or before eating anything. কোনো কিছু খাওয়ার আগে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমরা হাত ধুবো। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর হ্যাভিং এনিথিং। সো এই যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনে বেশিরভাগ সেন্টেন্সগুলো হচ্ছে মডেলের বা সেমি মডেলের, এই ধরনের সেন্টেন্স, যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো এগুলো যদি বোঝা যায়, একটা সার্টেন টপিকের উপর যখন আমি স্পিকিং করতে যাব, কথা বলতে যাব, কোশ্চেনগুলো দেখবো, যদি বোঝা যায় যে আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, আমি কোন ধরনের টাইমিংয়ে কথাগুলো বলছি, সেই অনুযায়ী এটা ব্যবহার করতে পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কোনো ধরনের ভুল ভ্রান্তি দুর্দশা থাকে না। ভাষা খুব দ্রুত, খুব ভালোভাবে শেখা যায়, খুব ভালোভাবে ডেভেলপ করা যায়, খুবই ভালোভাবে ডেভেলপ করা যায়। বাট আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, এটাকে হার্ড করে ফেলি। যেমন দেখেন, এখানে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে, এখানেও মনে হয় সেম অবস্থা। টপিকটার নাম হচ্ছে যে আ পিকনিক, সরি, লেজার টাইম বা পাস টাইম, অর্থাৎ অবসর সময় আপনি কি করেন। এখানে কয়েকটা কোশ্চেন আসে, একটু কোশ্চেনগুলো যদি দেখেন, বলছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার। লেজার বা অবসর সম্পর্কে আপনাদের আইডিয়াটা কি, আপনার ধারণাটা কি। হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার, কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা কাটায়। এর পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড ফাস্ট টাইমস, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেট উইন্টার অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল, হাউ ডু ইউ ইভালুয়েট লেজার, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন। এইখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। লাস্ট লেজার ইজ দ্য পিরিয়ড, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময়, হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, যেটা কাটানো হয়, যেটা পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদের প্রত্যেকেরই ব্যস্ত থাকতে হয় বেশিরভাগ সময়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর, এবং আমরা যদি কিছু মুহূর্ত পাই, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ার ফ্রি ওয়ে। হ্যাঁ, উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার টাইম। পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিস স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি। গ্রাম এবং শহরের মানুষ তাদের অবসর সময়টা পার করে ভিন্নভাবে। মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ স্পেন্ড দেয়ার টাইম ইন টি স্টল, টকিং অ্যামং দেমসেলভ। ফিমেল পার্সনস গ্যাদার ইন ওয়ান প্লেস, অর্থাৎ মেয়েরা এক জায়গায় জড়ো হয়, টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, একে অন্যের সাথে কথা বলে এবং সাহায্য করার চেষ্টা করে। বাট ইন সিটিজ, কিন্তু শহরে, পিপল ইউজুয়ালি
watch television, they visit zoos, park, or other remarkable places. Sometimes people spend their leisure with sports and pastimes, rowing boats, swimming, playing, enjoying various games and sports like football, cricket are very much common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastime. Above all, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure time with my friends. We do different types of creative activities. Actually, leisure refreshes our mind and soothes ourselves greatly. So এই যে জায়গাগুলো, এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখলেন, এই যে সেন্টেন্সগুলো আমি পড়ছি, এরকম আপনি একবার, দুইবার, তিনবার, চারবার যদি পড়েন, পড়ে কিন্তু আইডিয়া ওইভাবে নিতে পারবেন না, বা আপনার ব্রেইনে আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? এইখান থেকে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার দিতে হবে। আমি একটা অ্যান্সার একবার একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে ইংলিশে কথা বলা যায়। আপনার জাস্ট আমি রিকোয়েস্ট করব এই জায়গাটাতে একটু ফলো করেন, জাস্ট একটু ফোকাস করেন। বলছে, হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্যার লেজার টাইম। এই কোশ্চেনের উত্তরটা আমি কতটা সহজে দিয়েছি একবার দেখেন। প্রথমে আমি একটা কমন সেন্টেন্স লিখছি যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্যার লেজার টাইম ডিফারেন্টলি, অর্থাৎ গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা ভিন্নভাবে কাটায়। এবার আমি কি বলছি দেখেন, এবার আমি বলছি, মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজ স্পেন্ড দ্যার লেজার টু টক অ্যামং দেমসেলভ ইন আ টি স্টল। দেখেন কি বলছি, আলাদা আলাদা সাবজেক্ট ভাগ করছি কিভাবে সেটা দেখেন। বলছি যে বেশিরভাগ গ্রামের পুরুষেরা তাদের অবসর সময়টা কাটায়। এবার এই যে টু টক দেখছেন, টু প্লাস ভি অন, এটা বলে ইনফিনিটিভের ব্যবহার। হাউ কিভাবে? টু টক অ্যামং দেমসেলফ নিজেদের মধ্যে কথা বলে, ইন আ টি স্টল। মোর ওভার আরো বা অধিকন্তু, দে স্পেন্ড দেয়ার লেজার টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার। টু ক্যাচ ফিশ এখানে ইন হবে, in the river. Also, they spend their leisure to play some outdoor games like football, cricket, badminton, etc. In this way, তাহলে আমি কিভাবে এটা লিখলাম? কোশ্চেন কি বলেন তো? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য মেল পার্সন অফ ভিলেজ, বেশিরভাগ পুরুষেরা গ্রামে স্পেন্ড দ্য লেজার, এটা হচ্ছে ভার্ব। এবার কি? টু ক্যাচ ফিশ, টু প্লে ফুটবল, টু প্লে সাম আউটডোর গেমস, টু টক অ্যামং দেমসেলভস ইন দ্য টি স্টল। ভেবে দেখেন তো, এটা কি খুব কঠিন? ইন দিস ওয়ে মোস্ট অফ দ্য ফিমেল পার্সন, অর্থাৎ বেশিরভাগ মহিলারা ইন ভিলেজ গ্রামে স্পেন্ড দ্য লেজার তাদের অবসরটা কাটায় টু গ্যাদার ইন ওয়ান প্লেস অ্যান্ড দে ট্রাই টু হেল্প ইচ আদার, এক জায়গায় জড়ো হয়ে এবং তারা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। তাহলে আমার সাবজেক্টটা কি? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। তাহলে ভিলেজ পিপলের ভিতর মেল আর ফিমেলকে আমি আবার আলাদা করছি। আমার সাবজেক্ট কি? মোস্ট অফ দ্য মেল পার্সন। সাবজেক্ট কি? মোস্ট অফ দ্য ফিমেল পার্সন। এবার ভার্ব কি? স্পেন্ড দ্য লেজার। ভার্ব কি? স্পেন্ড দ্য লেজার। ভার্ব কি? স্পেন্ড দ্য লেজার। বেশিরভাগ পুরুষেরা, বেশিরভাগ মহিলারা কোন জায়গার? গ্রামের, তাদের অবসর সময়টা কাটায়। এবার কিভাবে? মোস্ট অফ দ্য মেল পার্সন স্পেন্ড দ্য লেজার টু টক অ্যামং দেমসেলভস, টু প্লে সাম আউটডোর গেমস, টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার। খুব কঠিন? একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, আপনি বলতে পারবেন। টু ক্যাচ ফিশ, টু টক অ্যামং দেমসেলভ। এবার আপনি, মোস্ট অফ দ্য ফিমেল পার্সন স্পেন্ড দ্য লেজার টু গ্যাদার ইন অন প্লেস, টু হেল্প ইচ আদার। কঠিন না? এবার অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্য লেজার, বেশিরভাগ শহরের মানুষ তাদের অবসর সময়টা কাটায় টু ওয়াচ টেলিভিশন, টু প্লে সাম ইনডোর গেম, টু ভিজিট সাম রিমার্কেবল প্লেসেস লাইক জু, পার্ক, এক্সেট্রা। Moreover, they spend the leisure time to play some indoor game like Ludo, Carom, Chess. একবার ভাবেন, এই যে বাক্যগুলো লিখলাম, কত সহজ স্ট্রাকচার, কত সিম্পল স্ট্রাকচার, কোনো হার্ড ভোকাবুলারি নেই। একবার আপনি পড়েন, আয়নার সামনে গিয়ে আপনি একবার বলেন, ভেবে দেখেন কঠিন কিনা? কঠিন না। আমরা নিজেরাই এই ভাষাকে কঠিন করে ফেলি। বাট যদি একটা মেন্টরের অধীনে থেকে এইভাবে প্র্যাকটিস করা যায়, রাইটিং এর ডেভেলপমেন্ট আসে, স্পিকিং এর ডেভেলপমেন্ট আসে, ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। তাহলে আমি আপনাদের এখান থেকে কি দেখালাম আপনারা বলতে পারেন? মনে করেন আমি তিনটা প্রেজেন্টেশন দেখাইছি, কথাগুলো বুঝবেন, এগুলো সবাই নিতে পারে না। একটা কি? আ জার্নি দ্যাট ইউ এনজয়েড। এই প্রেজেন্টেশনে আমার টাইমিং গুলো বা ভার্ব গুলো কিসে ছিল?
পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স বেশি ছিল। আমি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, হয়েছিল, এরকম। 2 নাম্বার দেখাইছি যে হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। এইখানের আমার টাইমিংটা কেমন? টাইমিংটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের কথা। তো এটা মডাল ভার্ব দিয়ে বলতে হয়েছে বেশিরভাগ, বা দুই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স ছিল না। যেমন আমি যদি বলি যে হাউ টু কিপ ইন গুড হেলথ, তাহলে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম যে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। ঠিক আছে? সো উই ক্যান কিপ ইন গুড হেলথ ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি বিভিন্ন উপায়ে। ফার্স্টলি, দেখেন 1 নম্বর বাক্য, আমার সাথে আপনি রিপিট করেন। ফার্স্টলি, উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার নিতে হবে। বলেন তো আমি কি বললাম? উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার নিতে হবে। সেকেন্ডলি, 2 নাম্বার, আমি যদি বলি যে উই হ্যাভ টু ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমি যদি আরেকটা সেন্টেন্স বলি উই শুড টেক ফরমালিন ফ্রি ফুডস, আমি যদি আরেকটা সেন্টেন্স বলি উই মাস্ট ডু ফিজিক্যাল এক্সারসাইজ ফর কিপিং আওয়ার গুড হেলথ, আমি যদি আরেকটা সেন্টেন্স বলি উই অলসো হ্যাভ টু বি মেন্টালি ফ্রেশ অ্যান্ড পিওর টু কনসেন্ট্রেট আওয়ার ওয়ার্ক, আমি যদি আরেকটা সেন্টেন্স বলি যে বিফোর হ্যাভিং এনিথিং অর বিফোর ইটিং এনিথিং উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড উইথ সোপ, উই শুড নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ for keeping in good health. If we can maintain these things, we can be able to keep in our good health. দেখেন খুব সিম্পল সিম্পল কিছু সেন্টেন্স বললাম, হ্যাভ টু, শুড, ক্যান, মাস্ট, এগুলো দিয়ে। তার মানে এখানে টাইমিংটা আবার ডিফারেন্ট। আবার এই যে টপিকটা দেখালাম যে লেজার বা পাস্ট টাইম, অবসর সময়, এখানে আবার সেন্টেন্স গুলো আছে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যে তারা তাদের অবসর সময়টা পার করে এইভাবে, ওইভাবে, ওইভাবে, এই কাজটা করে, তাদের খেলাধুলো করে, টু প্লে, মাছ ধরে, টু ক্যাচ ফিশ, তারপরে গল্প বলে, টু গসিপ আর টু টক অ্যামং দেমসেলফ, এক জায়গায় জড়ো হয়ে তাদের হেল্প, নিজেদেরকে হেল্প করে, টু হেল্প দেমসেলফ। ভেবে দেখেন, ভাষা কঠিন? কঠিন না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এই যা যা দেখালাম, আপনারা কি কেউ কোনো কিছু বুঝতে পেরেছেন যে আমি কি দেখাতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি? এনিথিং দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড? Yes, sir. হুম? কোনো কিছু বুঝেছেন Exactly. কেউ? আর কেউ বোঝেননি কিছু? বুঝতে পেরেছি। দেখেন, ল্যাঙ্গুয়েজ আপনি ছোট ছোট কন্টেন্টের উপর ক্লাস করে, টপিকের উপর দেখে এটা প্লাস এটা প্লাস এটা এরকম দেখে কখনো ডেভেলপ করা যায় না, আপনি ডেভেলপ করতে পারবেন না। একটা মেন্টরের অধীনে থেকে এই ধরনের 20টা টপিকের উপর আপনি স্পিকিং করেন, প্র্যাকটিস করেন, দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনার চলে আসবে। আপনাকে কথা বলা শুরু করতে হবে, স্পিকিং করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আবার আমি আবারও বলছি, আজকে 2 তারিখ, আগামীকাল 3 তারিখ, আগামীকাল শবে বরাতের রাত, আগামীকালকের ক্লাস অফ থাকবে। আগামী পরশুদিন আপনাদের 7th ফ্রি ক্লাস হবে। তারপরের দিন থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। যারা ভর্তি হয়েছেন এবং যারা এখনো পর্যন্ত হবেন, আগামীকালকের ভিতরে যদি ভর্তি কনফার্ম করেন, তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস নিব। আর আমি কিন্তু আপনাদের দেখিয়ে আসছি সেই একদম বেসিক থেকে শুরু করে আমি আজকে পর্যন্ত এই যে ক্লাসগুলো নিলাম, অ্যাডভান্সে প্রেজেন্টেশনও কিভাবে দেওয়া যায়, প্রত্যেকটা বিষয় আমি দেখাচ্ছি। তো 9টা থেকে 10টা ক্লাস টাইম থাকবে পেইড কোর্সের, 5 তারিখ থেকে শুরু হবে। এটা 2,000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন যদি রেগুলারিটি মেনটেন করেন, ইনশাল্লাহ। যদি 3 মাসেরও বেশি সময় লাগে, সেটা আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। 2,000 টাকা কমপ্লিট কোর্স ফি কমপ্লিট থাকলে আপনি যে কোনো নতুন ব্যাচেও ভর্তি হতে পারবেন, জয়েন করতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। যদি মনে করেন আমি সামনে আইএলটিএস এক্সাম ফেস করব, এটার প্রিপারেশন হিসেবে আমি নিতে চাই, বা যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, বা যারা প্রবাসী আছেন, প্রত্যেকের জন্য বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন, রিডিং, রাইটিং, ট্রান্সলেশন, প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো। সেভাবেই আমার ক্লাসগুলো সাজানো। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এভাবেই কিন্তু আমি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। এবং পরবর্তীতে আপনি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল পাবেন। যারা এই ফ্রি ক্লাস করছেন, আপনাদেরও কিন্তু আমি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইলগুলো প্রদান করছি ফ্রিতে। আর পেইড কোর্সে আসলেও একদম গোছানো পদ্ধতিতে প্রিমিয়াম সবগুলো ক্লাস আপনি পাবেন।
এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে। ফার্স্টে 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভিটিটার ডেভেলপমেন্ট আসে, নিজের মতো করে কনফিডেন্টের সাথে যে কোনো সেন্টেন্স লিখতে বা বলতে পারেন, একটা ভাইবা ফেস করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন। তার জন্য যে ন্যূনতম বেসিক গ্রামারটা দরকার সেটা শুরুতে আমি দেখাবো। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগবে আমি এখান থেকে দেখাবো। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস পাবেন, বুঝতে পারবেন কোন ক্লাসের সাথে কানেকশন কি অন্য ক্লাসের। হ্যাঁ, 40 থেকে 50 নম্বর ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। যারা রাইটিং এক্সপার্ট হতে চান, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট যারা দিবেন, তাদের জন্য এই ক্লাসগুলো ইফেক্টিভ হবে। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। এই যে আজকে কয়েকটা টপিক দেখালাম না, এই ক্লাসগুলো কিন্তু একদম লাস্টের দিকে থাকে, এগুলো কিন্তু শুরুতে থাকে না, একদম লাস্টের দিকে থাকে। তো আপনাকে দিয়েই আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো, সার্টেন টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন। তাহলে এইভাবে যদি করেন, আপনি কেন পারবেন না? ফার্স্টে বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কোর্স ফি 2,000 টাকা। ইভেন আমি এটাও বলেছি, এটা কোথাও নেয় না, কোনো কোর্সে দেখবেন না। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যারা আগে ফ্রি ক্লাসগুলো করছেন, আসবেন, আপনি ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, দ্রুত ডেভেলপ করতে চাই, প্রফেশনালি আমি এটাকে নিতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসবেন, আপনি ঠকবেন না, ব্যর্থ হবেন না। আমার এই ক্লাসগুলো তারাই বুঝবে যারা অন্য জায়গা থেকে দেখে আসছে, করে আসছে, শিখতে পারেনি। যারা বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খেয়ে আসছে তারা বুঝতে পারবে। এই পর্যন্ত আমার 78টা ব্যাচ রানিং আছে, 78। এই নতুন ব্যাচ হচ্ছে 79, যেটা 5 তারিখ থেকে শুরু হবে। 79, এবং অলরেডি পেইড কোর্সের গ্রুপও করা হয়ে গেছে। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, কনফার্ম করেছেন, গ্রুপের লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছি। যারা আসবেন, আপনাদের একটা এরকম একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। একদম ফর্মাল প্রসেসে সবকিছু পাবেন। অর্থাৎ আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইনকেস যদি কোনো সমস্যা হয়, এটা দেখালে পরবর্তীতে যে কোনো ব্যাচে আমি অ্যাড করে নিতে পারবো, যেহেতু অনলাইন ক্লাস। তো একদম ফর্মাল প্রসেসে আপনি সবকিছু করতে পারবেন। ইভেন প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা স্টুডেন্টের আমি ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশনও নিয়ে থাকি। আমার লেখা একটা বইও আছে, এটা আপনার কাছে রাখতে পারেন, সাথে থাকলে আপনি গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। আর যেটা বলছি, আপনারা যারা যারা কোর্সে ভর্তি হবেন, পেইড কোর্সে শুধু ব্যাচের সাথে ক্লাস এরকম না, আপনি কতটুকু ডেভেলপ করতে পারলেন, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু অন টু ওয়ান বিভিন্ন সেশন গুলো নিয়ে থাকি, স্পিকিং করিয়ে থাকি। সো আপনাদের এটা করতে হবে। আপনারা দেখবেন, ইংলিশে কথা বলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা, এটা কঠিন না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। ঠিক আছে? Now, we will talk about other সো topic. এইভাবে আপনারা So that আহ, be আহ, toys. এগুলো সব কিন্তু আমার So পেইড do কোর্সের you know স্টুডেন্টের। what's the meaning সো of toys? হয়তো আপনারা এটা শুনতে পারবেন না So, ওইভাবে। তো আপনারা এইভাবে আমার সাথেই এই স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবেন, আমি আপনাদের করাবো, আপনাদের ডেভেলপমেন্ট বুঝে বুঝে অন টু ওয়ান আমি করিয়ে থাকি। আমি চাই কিছু স্টুডেন্ট ডেভেলপ করুক, শিখুক, তারা যেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, সেই চেষ্টাটা আমার থাকে। আর এত কথা বলার কিছু নেই, কারণ আমি কোনো রংচটা বিজ্ঞাপন দেখায় ভর্তি করাই না। আমার কাছে যারা আসে, যারা ভর্তি হয়, এমনিতেই আসে, কারণ আমি লং টাইম ধরে ক্লাস নিয়ে, ক্লাস দেখায় আমি ভর্তি করাই। যদি তার পছন্দ হয় তো থাকবে, না হলে আসবে না। আমি কিন্তু একটা, দুইটা বা তিনটা ডেমো ক্লাস নেইনি আপনাদের মনোরঞ্জন করার জন্য। আমি এই ফ্রি ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি, এবং এমন ভাবে নিচ্ছি যাতে করে এই ফ্রি ক্লাসগুলো করলেও আপনার একটা ভিত্তি, একটা ভালো কনসেপ্ট ল্যাঙ্গুয়েজের উপর আসে, একটা ধারণা আসে, আপনার একটা ভালো ডেভেলপমেন্ট এখান থেকে হয়। কিন্তু টু ওয়ে কমিউনিকেশন ছাড়া কি অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়? ভাষা, এটা তো আপনি ভাষা শিখছেন, তো আপনাকে বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, না হলে আপনি কিভাবে পারবেন? আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স ছিল, হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে অবশ্যই স্পিকিং করতে হবে, এর কোনো ব্যত্যয় নেই। ছোট ছোট রুলস স্ট্রাকচার পরে বসে থাকলে হবে না, আমি ওগুলোও দেখাবো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি আমাদের। যে যে রুলসই আমি পড়ি না কেন, যে স্ট্রাকচারই আমি পড়ি না কেন, যেটা আমি এখান থেকে করাবো আপনাদের। সো এটা হচ্ছে মেইন কথা। যারা আসবেন জানাবেন, আমি আপনাদেরকে যুক্ত করে নিব। আপনারা 5 তারিখ থেকেই জয়েন করতে পারবেন, এবং আমার নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা নক করবেন, কথা বলবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো কোনো